ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখানে অনেকগুলি রিপিট আছে এমসিকিউ, এজন্য তোমাদের জন্য আজকে ক্লাসটা সহজ হবে। দেখো, ফলোইং রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উইল হেল্প এ ড্রাগ টু অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম ইন দ্য লিভার। আমরা জানি যে আমরা যখন একটা ড্রাগ সোয়ালো করি, সেটা ডিসইন্টিগ্রেশন হয়, ডিসোলিউশন হয়, অ্যাবজর্পশন হয়। তারপর অ্যাবজর্পশনের পর যে সিস্টেমিক সার্কুলেশনে যায় ওটাকে আমরা বলি বায়োঅ্যাভেলেবিলিটি। যখন ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যায় তার আগে আমাদের জিআইটি থেকে সেটা পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যায়। আমরা জানি লিভার হলো আমাদের বডিতে মেইন একটা মেটাবোলাইজিং অর্গান, লিভারে সবকিছু মেটাবলিজম হয়। তো ড্রাগটা যখন সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে পোর্টাল সার্কুলেশন দিয়ে লিভারে যাবে, সেখানে কিছুটা ড্রাগ মেটাবলিজম হবে। ওটাকে বলে ফাস্ট পাস মেটাবলিজম। ফাস্ট মানে প্রথমে লিভার দিয়ে পাস করার সময় যে মেটাবলিজম, ওটাকে বলে ফাস্ট পাস মেটাবলিজম। তারপর আবার ড্রাগটা সিস্টেম সার্কুলেশনে যাবে, দেখা যায় যে এই ফাস্ট পাস মেটাবলিজমের কারণে ড্রাগের যেটুকু আমরা ফ্র্যাকশন পাওয়ার কথা, যেটুকু বায়োঅ্যাভেলেবিলিটি যে পার্সেন্টে পাওয়ার কথা, সেটা পাই না, বায়োঅ্যাভেলেবিলিটিটা কমে যায়। এই জন্য আমরা কি করি, আমরা জানি যে ওরাল রুটে দিলে এরকম, ওরাল রুটে দিলেই তো ড্রাগটা জিআইটি তে যাবে, তারপর লিভারে যে ফাস্ট ফাস্ট মেটাবলিজম হবে। তো যেসব ড্রাগের ক্ষেত্রে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটা খুব বেশি হয়, আমরা সেই ক্ষেত্রে কি করি, ড্রাগের রুটটা চেঞ্জ করে দিই, আমরা ড্রাগটা ওরালি দেই না। একটা ড্রাগের এক্সাম্পল বলতে পারবে যে আমরা ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হওয়ার কারণে ওরালি না দিয়ে সাবলিঙ্গুয়ালি দেই ইমার্জেন্সি কন্ডিশনে? ধর নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন আমরা কি করি, যেহেতু ওরালি দিলে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটা এটা এত বেশি হয় যে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়, এই জন্য আমরা এটা সাবলিঙ্গুয়ালি দেই, যাতে আমরা র্যাপিড অনসেট অফ অ্যাকশন পাই, সাথে ফাস্ট ফাস্ট মেটাবলিজমটাকেও অ্যাভয়েড করতে পারি। স্বর্ণা রয় 37, এতদিন ক্লাস করবি কেন? ম্যাম এখন থেকে রেগুলার করব। আচ্ছা ঠিক আছে, ক্লাস আপলোড দেওয়া যদি হয়ে থাকে তাহলে ক্লাসগুলি দেখে নিও, এমসিকিউগুলি পড়াচ্ছিলাম। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ফলোইং রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন উইল হেল্প এ ড্রাগ টু অ্যাভয়েড ফাস্ট ফাস্ট মেটাবলিজম ইন দ্য লিভার। আমরা ওরালি দিলে ফাস্ট ফাস্ট মেটাবলিজম হবে, সো আমরা কি রুটে দিব? সাবলিঙ্গুয়াল দিব, তাহলে ফাস্ট ফাস্ট মেটাবলিজম হবে না। ইন্টারভেনাসলি দিলে তো অ্যাবজর্পশনেরই দরকার হয় না, ইন্টারভেনাস, ইনহেলেশন, এই তিনটা রুট হবে। রেক্টালি দিলে বাইপ করে ফাস্ট ফাস্ট মেটাবলিজম, কিন্তু যেহেতু রেক্টাল দুইটা ভেইন দিয়ে যায়, কিছুটা ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় যে ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে যায়। তাহলে এই প্রথম তিনটা রুট হবে এটার অ্যান্সার, সাবলিঙ্গুয়াল, ইন্টারভেনাস এন্ড ইনহেলেশন। কজেস অফ রিডিউস বায়োঅ্যাভেলেবিলিটি, এটাও অনেকবার রিপিট হয়েছে। আমরা জানি যেসব কারণে ড্রাগের অ্যাবজর্পশনটা ডিক্রিজ হবে, ঠিক সেই কারণগুলিতে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটাও কমে যাবে। কারণ বায়োঅ্যাভেলেবিলিটি হলো যে fraction of unchanged drug reaches the systemic circulation after absorption. তাহলে এখানে কি কি আছে, যদি একটা ড্রাগের হাই ফাস্ট ফাস্ট মেটাবলিজম হয় তাহলে তার বায়োঅ্যাভেলেবিলিটি কমবে, এটা তো প্রপোর্শনাল। আইভি ড্রাগ দিলে কমবে না, কারণ আইভি ড্রাগ দিলে তো 100% বায়োঅ্যাভেলেবিলিটি হবে। হাই লিপিড সলিবিলিটি, হাইলি লিপিড সলিবল ড্রাগ অ্যাবজর্পশন বেশি হয়, বায়োঅ্যাভেলেবিলিটিটাও বেশি হবে। নন আয়োনাইজেশন, আমরা জানি যে আয়োনাইজড ড্রাগ গুলি ওয়াটার সলিবল হয়, কিন্তু নন আয়োনাইজড ড্রাগ গুলি মেইনলি অ্যাবজর্পশন বেশি হয় লিপিড সলিবল হওয়ার কারণে। রিডিউস অ্যাবজর্পশন, তাহলে এখানে ট্রু স্টেম কোন দুইটা হবে? হাই ফাস্ট ফাস্ট মেটাবলিজম আর রিডিউস অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কমলে বায়োঅ্যাভেলেবিলিটি কমবে, ফাস্ট ফাস্ট মেটাবলিজম বেশি হলে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। দেখো এই চারটা ফ্যাক্টর মেইনলি বায়োঅ্যাভেলেবিলিটিতে ইনফ্লুয়েন্স করে।
অনেকদিন পর আজকে রোল 8, 11 আর 37 আসলো। এতদিন ক্লাসে তোমরা ছিলে না। আচ্ছা ঠিক আছে, দেখো ফার্স্ট ফার্স্ট মেটাবলিজম, এটা বাড়লে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে। সলিউবিলিটি মানে ওয়াটার সলিউবল ড্রাগের স্বাভাবিক বায়োঅ্যাভেলেবিলিটি কম হবে। নেচার অফ ড্রাগ ফর্মুলেশন, দেখা যায় যে ওরাল ফর্মুলেশনের মধ্যে ট্যাবলেট ফর্মুলেশনের চেয়ে সিরাপ বা সাসপেনশন গুলি অ্যাবজর্পশন ইজিলি হয়, বেশি হয়। ওই ক্ষেত্রে বায়োঅ্যাভেলেবিলিটিটাও ড্রাগের বেশি হবে। তোমরা যদি একদিন বসে মনোযোগ দিয়ে একটা এমসিকিউ সলভ করো, 20টা স্টেম, তার মধ্যে 20টা কোশ্চেনের মধ্যে 5টা করে স্টেম, মোট 100টা, 5 20 100, তোমাদের অনেকখানি পড়া হবে। তোমরা জাস্ট একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে একটু সলভ করে দেখো, অনেকখানি পড়া হবে। ওই পড়া থেকে দেখবে এসএ কিউতেও তুমি আনসার করতে পারবে, ভাইভাতেও, এমসিকিউতেও, অসপিতেও পারবে। একটু জাস্ট ধৈর্য ধরে সময় নিয়ে একটু এমসিকিউ গুলি পড়বে, বেশি না। লাস্ট 3 বছরেরটাই না হয় করো, 3 বছরের 6টা, মে নভেম্বর। All of the following are action of muscarinic antagonist. ধরো এখানে অ্যান্টাগনিস্ট, আমি ভাবলাম এটা একটা অ্যাট্রোপিনের কোশ্চেন এসেছে। অ্যাট্রোপিনের অ্যাকশন গুলি কি কি? অ্যাট্রোপিন সব ধরনের সিক্রেশন কমায়, তার মানে ডিক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশন and causes decreased tracheobronchial secretion, এই দুটো ট্রু হবে। prolongs every conduction, অ্যাট্রোপিন কি করে? ট্যাকিকার্ডিয়া করে, নর্মাল টু হাই ডোজে ট্যাকিকার্ডিয়া করে। কিন্তু যদি এভি কন্ডাকশন বাড়ায় তাহলে তো হবে না, ট্যাকিকার্ডিয়া হবে না, এটা ফলস। অ্যাট্রোপিন অ্যাট্রোভেন্ট্রিকুলার কন্ডাকশন কে প্রলং করে না। causes contraction of radial muscle of iris, আমরা জানি যে আইরিশে 2 ধরনের মাসল আছে, একটা হলো সার্কুলার মাসল, একটা হলো রেডিয়াল মাসল। যখন রেডিয়াল মাসল কন্ট্রাকশন হয় তখন মাইগ্রেসিস হয়, কিন্তু অ্যাট্রোপিনের মাইগ্রেসিস এর মেকানিজম কিন্তু এটা না। অ্যাট্রোপিন কি করে? অ্যাসিটাইলকোলিনের ইফেক্টটাকে অপোজ করে। অ্যাসিটাইলকোলিন সার্কুলার মাসলকে কন্ট্রাকশন করে, যার কারণে মায়োসিস হয়। এই অ্যাকশনটাকে প্রিভেন্ট করে অ্যাট্রোপিন মাইগ্রেসিস করে। ও নিজে কোনো অ্যাকশন করে না, যেহেতু অ্যাট্রোপিন একটা ব্লকার, ও জাস্ট অ্যাগনিস্টের ইফেক্টটাকে ব্লক করে রাখবে। ইনক্রিজ দি ড্রেনেজ অফ অ্যাকুয়াস হিউমার, এটাও ফলস হবে, কারণ মাইগ্রেসিস এর কারণে ট্যাবিকুলি মেশওয়ার্কটা ওপেন হয় না, অ্যাঙ্গেলটা মানে ড্রেনেজটা কম হয় অ্যাকুয়াস হিউমারে। এটাও কিন্তু আগেও এসেছিল। ফলোইং আর এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন, এটা খুব সহজ। এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন কি কি আছে আমাদের? এন্ডোজেনাস অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, ডোপামিন, এই 3টা দিবে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন। ক্যাটেকোল নিউক্লিয়াস থাকে যাদের মধ্যে, তাদেরকে আমরা ক্যাটেকোলামাইন বলি। হ্যাঁ বলো। প্রিভিয়াস কোশ্চেনের অ্যান্সারটা আবার একটু বলুন। এটা বলেছে যে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন মানে আমাদের বডিতে কোন কোন ক্যাটেকোলামাইন গুলি সিনথেসিস হয়। এটা হবে ডোপামিন, নরঅ্যাড্রেনালিন আর অ্যাড্রেনালিন। আইসোপেনালিনটা কিন্তু অ্যাড্রেনালিনের একটা সিনথেটিক ফর্ম, এটা এন্ডোজেনাস না। মানে এন্ডোজেনাস মানে আমাদের বডিতে যে সিনথেসিস হয়, ডোপামিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এই 3টা। ইয়েস ম্যাম। ঠিক আছে। অল আর দ্য ফিচার্স অফ পাইলোকার্পিন। এখন আমাকে বলো পাইলোকার্পিন কোন গ্রুপের ড্রাগ? মনে করে বলো।
কোথায় পড়েছিলাম আমরা? কোন অ্যালকালয়েডে বা কোলিনোমিমেটিক, কোলিনেস্টার কি পড়েছিলাম? এটা ম্যাম হলো ওই একটা ডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগসের মধ্যে অ্যালকালয়েডস এর মধ্যে পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তার মানে পাইলোকার্পিনের ইফেক্ট অ্যাসিটাইলকোলিনের ইফেক্ট একই হবে। কোলিনোমিমেটিক একটা ড্রাগ এটা। আমরা কি জানি ওপিসি পয়জনিং এ কি হয়? সোয়েটিং হয়, স্যালাইভেশন হয়। পাইলোকার্পিনও সোয়েটিং করে, স্যালাইভেশন করে। অনেক সময় দেখা যায় যে ড্রাই মাউথের ট্রিটমেন্ট হিসেবে পাইলোকার্পিনটা ব্যবহার করা হয়। তাহলে সোয়েটিং, স্যালাইভেশন ট্রু হবে, মায়োসিস করে এটাও ট্রু হবে। আর সাইক্লোপেজিয়া, মাইগ্রিয়াসিস এই দুটো ফলস হবে, কারণ পাইলোকার্পিন মায়োসিস করে আর সিলিয়ারি মাসলকেও কন্ট্রাক্ট করে। পাইলোকার্পিনের একটা ইন্টারেস্টিং এক্সেপশন আছে। আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন কি করে, হাইপোটেনশন করে ভেসোডাইলেটেশনের মাধ্যমে। ভেসেলে নাইট্রিক অক্সাইড বাড়িয়ে দেয়, ভেসোডাইলেশন হয়, যার কারণে হাইপোটেনশন হয়। কিন্তু পাইলোকার্পিনের একটা এক্সেপশন আছে, যেটা যদি আমি ইন্টারভেনাসলি দেই, এক্সপেরিমেন্ট করার সময় দেখা গেছে যে এটা হাইপার টেনশন করে। এই কথাটা জাস্ট একটু মনে রেখো, যেহেতু পাইলোকার্পিন দিয়ে একটা স্টেম এসেছে। প্রথমে একটা ব্রিফ ইনিশিয়াল হাইপোটেনশনের পর পাইলোকার্পিন ইন্টারভেনাসলি দিলে হাইপার টেনশন হয়। কনফিউজ হয়ে যেও না, অ্যাসিটাইলকোলিন হাইপোটেনশন করে, কিন্তু পাইলোকার্পিনের এটা হলো একটা এক্সেপশন। পাইলোকার্পিন হাইপারটেনশন করে। আর দেখো কি করে মাসকার্নিক অ্যাগনিস্ট গুলি, আইরিশের স্মুথ মাসল মানে সার্কুলার মাসেলের কন্ট্রাকশন করে, যার কারণে মায়োসিস হয়। আর সিলিয়ারি মাসেলেরও কন্ট্রাকশন করে। তাহলে এখানে এই তিনটা স্টেম ট্রু হবে। স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট, এটা আমি তোমাদের এমসিকিউটা পড়ানো শেষ হলে একবার স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্টের ক্লাসটা নিব, কারণ এটা রিভিউ ক্লাসে পড়ানো হয়নি, বাদ পড়ে গিয়েছিল। এখানে কি কি আছে? ডায়াজিপাম, ড্যান্টোলিন, প্যানকিউরোনিয়াম আর মেটোকিউরিন। ডাসপিরন হলো একটা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, আর বাকিগুলি সব স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট। এটা আমরা মেইনলি প্রথমে দুই ভাগে ভাগ করি, সেন্ট্রালি অ্যাক্টিং, পেরিফেরালি অ্যাক্টিং। পেরিফেরালি অ্যাক্টিং গুলি হলো যেগুলি আমরা পড়েছি অটোনমিকে, নিউরোমাস্কুলার ব্লকার ড্রাগগুলি। আর সেন্ট্রালি অ্যাক্টিং গুলি হলো ডায়াজিপাম, ব্যাকফেন, ফিনাজিডিন এগুলি। আর ড্যান্টোলিনটা হলো ডিরেক্টলি অ্যাক্টিং। যদি আমাকে রোল নাম্বার 32 প্রশ্ন করেছিল যে ভাগটা কিভাবে করবে, যে অনেক সময় পরীক্ষা জানতে চায় ভালো পারলে যে ডিরেক্টলি অ্যাক্টিং, ইনডিরেক্টলি অ্যাক্টিং। তোমরা ভাগটা এভাবে করতে পারো, সেন্ট্রালি অ্যাক্টিং, পেরিফেরালি অ্যাক্টিং আর ডিরেক্টলি অ্যাক্টিং। ড্যান্টোলিনকে ডিরেক্টলি অ্যাক্টিং বলে কারণ ও সরাসরি ক্যালসিয়াম চ্যানেলের উপর কাজ করে। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি মেইনলি স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্ট গুলিকে। দোজ ইউজ ডিউরিং সার্জিক্যাল প্রসিডিউর, মানে সার্জারির সময় যখন স্কেলিটাল মাসেলের রিল্যাক্সেশনের দরকার হয় সার্জারি স্মুথ করার জন্য, তখন দেই। কোন গ্রুপের ড্রাগ? এগুলিকে বলে নিউরোমাস্কুলার ব্লকার। নিউরোমাস্কুলার ব্লকার গুলি দেই সার্জারির সময়। এগুলি পেরিফেরালি অ্যাক্টিং। আরেকটা গ্রুপ আছে, ইউজ টু রিডিউস স্পাস্টিসিটি ইন এ ভ্যারাইটি অফ পেইনফুল কন্ডিশন। এই স্পাস্টিসিটিটাকে দুই ভাগে ভাগ করা হয়, স্পাজমোলাইটিক এন্ড অ্যান্টিস্পাজমোডিক্স। দুইটা টার্ম আলাদা, এটা আমরা পড়বো একটা ক্লাসে। তার মানে দুই ভাগে ভাগ করলাম আমরা, নিউরোমাসকুলার ব্লকার এগুলি পেরিফেরালি অ্যাক্টিং, আর সেন্ট্রালি অ্যাক্টিং এর মধ্যে দুইটা ভাগ, স্পাজমোলাইটিক এন্ড অ্যান্টিস্পাজমোডিক্স। Neuromuscular blocking drug interfere with transmission at the neuromuscular endplate, মানে এটা পেরিফেরালি নিউরোমাস্কুলার, মানে নিউরনের সাথে মাসেলের যে জাংশন ওখানে কাজ করে। অ্যাসিটাইলকোলিনকে তার নরমাল ফাংশন করতে দেয়, and they lack central effect, সিএনএস অ্যাক্টিভিটি তাদের কোনো নেই। আর স্পাজমোলাইটিক গ্রুপকে
সেন্ট্রালি অ্যাক্টিং ড্রাগ বলে। কখন ব্যবহার করা হয়? দেখবে যে ক্রনিক ব্যাক পেইন এর পেশেন্টকে আউটডোরে দেখবে যে কি দেয়, ব্যাকলোফেন দেয়। এটা হলো একটা স্পাজমোলাইটিক ড্রাগ, গাবা রিসেপ্টরের সাথে কাজ করে গাবার্জিক ইনহিবিশনটাকে বাড়ায়। পেইনফুল ফাইব্রোমায়ালজিক কন্ডিশন, ফাইব্রোমায়ালজিয়া মানে মাসকুলার পেইন, ওখানেও সেন্ট্রালি অ্যাক্টিং স্কেলিটাল মাসল রিল্যাক্সেন্ট ব্যবহার করা হয়। এটা আমি পড়াবো পরে। কি কি আছে নিউরোমাসকুলার ব্লকার? অ্যাট্রাকিউরিয়াম, সিস অ্যাট্রাকিউরিয়াম, কিউবোকিউরারিন, প্যানকিউরোনিয়াম, রোকিউরোনিয়াম, ভেকিউরোনিয়াম। ডিপোলারাইজিং এর মধ্যে একটাই সাকসিনাইল কোলিন। এখানে একটা ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো সব ড্রাগই তো মেটাবলিজম হয়ে তারপর ইলিমিনেশনের দরকার হয়। জেনারেল অ্যানেস্থেটিক্স এর মধ্যে একটু এক্সেপশন আছে, আর এখানে একটা এক্সেপশন হলো অ্যাট্রাকিউরিয়াম। এটা স্পন্টেনিয়াস ইলিমিনেশন হয়, এটাকে বলে হফম্যান ডিগ্রেডেশন। অ্যাট্রাকিউরিয়াম স্পন্টেনিয়াস ডিগ্রেডেশন হয়, এটা একটু মনে রেখো। আর বাকিগুলি কিভাবে হয়? লিভার আর কিডনিতে হয় কোলিনেস্টারেজ, বিউটাইরাল কোলিনেস্টারেজ এনজাইম দিয়ে, যেটাকে আমরা সিউডোকোলিনেস্টারেজও বলি। বিউটাইরাল কোলিনেস্টারেজ আর সিউডোকোলিনেস্টারেজ। আর অ্যাট্রাকিউরিয়ামটার কি হয়? স্পন্টেনিয়াস ডিগ্রেডেশন হয়। এখানে একটা ফিগার দেওয়া আছে আর কি, কিভাবে কাজ করে। রেড গুলি হলো অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন নরমালি কি করে? নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, আয়ন চ্যানেল ওপেন হয়, সোডিয়াম চ্যানেল ডিপোলারাইজেশন হয়, মাসেল কন্ট্রাকশন হয়, অ্যাসিটাইলকোলিন খুব র্যাপিডলি মেটাবোলাইজ হয়ে যায়, তখন আবার মাসেল রিল্যাক্সেশন হয়, কন্ট্রাকশন হয়, রিল্যাক্সেশন হয়। এটা হলো কন্টিনিউয়াস প্রসেস। প্রথমে কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন হবে, কন্ট্রাকশন হবে, রিল্যাক্সেশন হবে। অ্যাসিটাইলকোলিন এই ফাংশনটা করে। এই রেড গুলি অ্যাসিটাইলকোলিন, চ্যানেলটা ওপেন করছে, সোডিয়াম চ্যানেল, সোডিয়াম আয়ন ঢুকছে, ডিপোলারাইজেশন হচ্ছে। আর ইয়েলো স্পট গুলি হলো, ইয়েলো সার্কেল গুলি, ইয়েলো ডট গুলি নন ডিপোলারাইজিং মাসেল ব্লকার, মানে ওই যে অ্যাটাকিউরিয়াম, ভেকিউরেনিয়াম গুলি। ওরা কি করে? এই চ্যানেলটাকে ব্লক করে দেয়, মানে অ্যাসিটাইলকোলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না, তার মানে মাসেল কন্ট্রাকশন হয় না, মাসেল রিল্যাক্স থাকে, তখন ওই সার্জারি করার সময় ওটা হেল্পফুল হয়। আর এই ব্লু ডট গুলি হলো ডিপোলারাইজিং ব্লকার, তার মানে সাকসিনাইল কোলিন। কি করে? এটা অ্যাসিটাইল কোলিনের মতো কাজ করে। অ্যাসিটাইল কোলিন যেরকম এই চ্যানেলের সাথে বাইন্ড হয়ে ওপেন করে সোডিয়াম ঢুকায়, কন্ট্রাকশন করে, সেরকম কাজ করে, কিন্তু সাকসিনাইল কোলিনের মেটাবলিজমটা অ্যাসিটাইল কোলিনের মতো এত র্যাপিড না, এটার হাফ লাইফটা বেশি, যার কারণে পারসিস্টেন্ট ডিপোলারাইজেশন হয়। এক সময় কি হয়, কন্ট্রাকশন হতে 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 মাসল ফ্ল্যাসিড প্যারালাইসিস হয়ে যায়, পরে ডিসেন্সিটাইজ হয়ে যায়, যে নরমাল যে সেন্সেশন থাকে মানে বাইন্ড করার অ্যাসিটাইলকোলিনের সাথে, ওটাও কমে যায়। সাকসিনাইলকোলিনের মেকানিজমটা ভালো করে পড়বে। দুইটা ভাগ আছে, ডিপোলারাইজেশন, ডিসেন্সিটাইজেশন, একটু রিটেনে আসে, এসএসসিতে আসে। ম্যাম, আর সেন্ট্রালি ম্যাম অ্যাক্টিং, ফিগার, বলো। ম্যাম মানে ফিগারটা আবার একটু বলেন। এটা হলো অ্যাসিটাইলকোলিনের, নরমালি যে নিউরোমাসকুলার জাংশনে অ্যাসিটাইলকোলিন কাজ করে, এটা নরমাল, উপরেরটা হলো নরমাল অ্যাসিটাইলকোলিন। কি করে অ্যাসিটাইলকোলিন? নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই চ্যানেলটা ওপেন হয়। নিকোটিনিক রিসেপ্টর হলো, এটা হলো একটা আয়ন চ্যানেল, চ্যানেল ওপেন হওয়ার কারণে সোডিয়ামটা ভিতরে ঢুকে, আমরা জানি যে সোডিয়াম যখন ঢুকে ডিপোলারাইজেশন হয়, ডিপোলারাইজেশন মানে অ্যাকশন পটেনশিয়াল, তখন মাসেল কন্ট্রাকশন হবে। মাসেল কন্ট্রাকশনের পর কি হবে? অ্যাসিটাইলকোলিনটা মেটাবোলাইজ হয়ে যাবে, তখন আবার মাসেল রিল্যাক্সেশন হবে।
তারপর আবার অ্যাসিটাইলকোলিন, নতুন অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের সাথে, নিকোটিনিক রিসেপ্টরের সাথে বাইন্ড করে চ্যানেল ওপেন করবে, আবার মাসেল কন্ট্রাকশন হবে। এটা কি? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের মাসেল কন্ট্রাক্ট করছে, রিল্যাক্স করছে, কন্ট্রাক্ট করছে, রিল্যাক্সেশন হচ্ছে। এটা একটা কন্টিনিউয়াস নর্মাল প্রসেস। আর যখনই আমি মাসেল রিল্যাক্সেশন চাইবো, ধরো আমি ইয়েলো ডটটা হলো নন ডিপোলারাইজিং, আমি নন ডিপোলারাইজিং মাসেল রিল্যাক্সেশন চাচ্ছি নন ডিপোলারাইজিং এজেন্ট দিয়ে। ওরা কি করে? অ্যাসিটাইলকোলিনের এই নিকোটিনিক রিসেপ্টর গুলোকে ব্লক করে রাখে, যার কারণে অ্যাসিটাইলকোলিনের নর্মাল ফাংশনটা আমরা পাচ্ছি না, মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে না। মাসেল রিল্যাক্স অবস্থায় চলে গেল, যেহেতু অ্যাসিটাইলকোলিন কন্ট্রাক্ট করছে না, মাসেল রিল্যাক্স অবস্থায় থাকলো, তখন আমি সার্জারি করছি। ঠিক আছে, Yes, ma'am. এটা গেল নন ডিপোলারাইজিং। আর ডিপোলারাইজিং যেটা সাকসিনাইল কোলিন, ওটা কিভাবে কাজ করে আমরা জানি যে ওটা অ্যাসিটাইল কোলিনের মতো। সাকসিনাইল কোলিনের স্ট্রাকচারে দুইটা অ্যাসিটাইল কোলিন মিলে একটা সাকসিনাইল কোলিন হয়। এই জন্য সাকসিনাইল কোলিনটা ভাঙে, সাকসামিথোনিয়ামটা ভাঙে দেরিতে, অ্যাসিটাইল কোলিনের মতো এত র্যাপিডলি মেটাবোলাইজ হয় না। তার কারণে একটা প্রলং ডিপোলারাইজেশন হয়। ও চ্যানেলটাকে ওপেন করছে, সোডিয়াম ঢুকছে, কিন্তু প্রলং। এরকম ডিপোলারাইজেশন থাকতে থাকতে কি হয়? মাসেলটা ফ্ল্যাসিড প্যারালাইসিস হয়, সাথে ডিসেন্সিটাইজ হয়ে যায়। যে তারপরে যে সে আমাদের বডির নর্মাল অ্যাসিটাইল কোলিন যে মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে, এটা Hmm. ডিসেন্সিটাইজ হয়ে যায়, করতে পারে না। এই জন্য কিছুক্ষণের জন্য আমরা মাসেল রিল্যাক্সেন্ট ইফেক্টটা পাই। Yes, ma'am. আজকে একটু একবার শুধু সাকসিনাইল কোলিনের মেকানিজম অফ অ্যাকশনটা পড়বে, এটা ক্লিয়ার হয়ে যাবে। আর সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্টকে আমরা দুই ভাগে ভাগ করি, স্পাজমোলাইটিক আর অ্যান্টি স্পাজমোডিক। স্পাজমোলাইটিক বলি যখন আপার মোটর নিউরনের কারণে স্পাস্টিসিটি হয়। আমরা জানি প্যারালাইসিস দুই ধরনের, আপার মোটর নিউরন লেশনের জন্য, লোয়ার মোটর নিউরন লেশনের জন্য। আপার, এটা তোমরা মেডিসিনে পড়েছো, দুইটা ডিফারেন্স পড়ায় না মেডিসিনে? পড়িয়েছে তো, অবশ্যই পড়িয়েছে। আপার মোটর নিউরন লেশনে কি হয়? স্পাস্টিক প্যারালাইসিস হয়, তখন আমরা স্পাজমোলাইটিক ব্যবহার করি এই স্পাস্টিসিটিটাকে কমানোর জন্য। আর নর্মালি যে ব্যাক পেইন হয়, মাসেল স্পাজম হয় ভারী কাজ করার জন্য, বা নর্মালি মাসেল স্পাজম হচ্ছে, তখন আমরা দেই অ্যান্টি স্পাজমোটিক্স, যেমন ডায়াজিপাম, ব্যাকলোফেন, এগুলো। আর ড্যান্টোলিন কি? ড্যান্টোলিন আমরা পড়েছি যখন সাকসামিথোনিয়াম অ্যাপনিয়া পড়েছি, ড্যান্টোলিন পড়েছি। এটাকে বলে ডিরেক্ট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট। পরীক্ষায় ভালো পারলে অনেক সময় জিজ্ঞেস করে যে মাসেল রিল্যাক্সেন্টকে তুমি কয় ভাগে ভাগ করবে, সেন্ট্রালি অ্যাক্টিং, পেরিফেরালি অ্যাক্টিং আর ডিরেক্ট অ্যাক্টিং। ঠিক আছে, এর মধ্যে আছে ড্যান্টোলিন আর বোটুলিনাম টক্সিন। ড্যান্টোলিনটা কি করে? সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজটাকে ব্লক করে দেয়। আমরা জানি ক্যালসিয়ামটাই তো রেসপন্সিবল মাসেল কন্ট্রাকশন, মায়োসিন লাইট চেইন কাইনেজের কি হয়, তারপর মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হয়। আমি যদি ক্যালসিয়াম চ্যানেলটাকেই ডিরেক্টলি বন্ধ করে দিই, তাহলে তার মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন হবে না। এই জন্য ড্যান্টোলিনকে বলে ডিরেক্ট অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট। কখন ব্যবহার করি আমরা? ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়াতে। দেখো এটার একটা ব্ল্যাক বক্স ওয়ার্নিং থাকে, হেপাটোটক্সিসিটি। তোমরা নামগুলি মনে রেখো, কোনগুলি পেরিফেরাল অ্যাক্টিং, কোনগুলি সেন্ট্রাল অ্যাক্টিং, আর ডিরেক্ট অ্যাক্টিং এর মধ্যে ড্যান্টোলিন, আরেকটা আছে বোটুলিনাম টক্সিন। আমরা মাসেল রিল্যাক্সেন্ট গুলি একটা ক্লাসে ক্লিয়ারলি পড়বো, এটা রিভিউ ক্লাস নেওয়া হয়নি, বাদ পড়ে গিয়েছিল সিএনএস এর মধ্যে, তোমরা নিবে। ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট COX-2 ইনহিবিটরস কোনগুলি ট্রু? Show greater analgesic activity than traditional NSAIDs, decrease platelet function, do not affect kidney, show anti-inflammatory activity similar to that of traditional NSAID, আর increase risk of myocardial infarction। এর মধ্যে ট্রু কোনগুলি হবে? দেখো COX-2 সিলেক্টিভটা আমরা
কেন ডেভেলপ করেছি? আমরা জানি যে COX-1 এর একটা হাউসকিপিং মানে প্রোটেক্টিভ ইফেক্ট আছে। তো এই প্রোটেক্টিভ ইফেক্টটাকে রিজার্ভ করে রাখার জন্য, যাতে এই প্রোটেক্টিভ ইফেক্টটা নষ্ট না হয়, এই জন্য COX-2 সিলেক্টিভটা সাধারণত ডেভেলপ করা হয়েছে। এই জন্য COX-2 selective inhibitors inhibit prostaglandin synthesis by the COX-2 isoenzyme induced at the site of inflammation. COX-1 টা আমাদের বডিতে কনস্টিটিউটিভলি সিনথেসিস হয়, আর COX-2 টা হয় যখনই বডিতে কোনো ইনফ্লামেশন হয় তখন। Without affecting the action of housekeeping COX-1 enzyme found in the GI tract, kidney and platelet. Recommended doses of COX-2 inhibitor causes renal toxicity. মানে ট্র্যাডিশনাল এনএসএইচ যেরকম রেনাল টক্সিসিটি করে, COX-2 টাও করে, তার মানে এটা ফলস হবে। শো গ্রেটার অ্যানালজেসিক অ্যাক্টিভিটি, এটা ট্রু হবে, কারণ যেহেতু এটা সাইট অফ ইনফ্লামেশনে COX-2 টার সিনথেসিস হয় এনজাইমটা, এটা ইনফ্লামেশন আর ব্যথাটা বেশি কমায় সিলেক্টিভ এজেন্ট গুলি। এটা একটা কথা আছে, ডিক্রিজ প্লেটেলেট ফাংশন আমরা দেখছি। দেখো, ইনক্রিজ রিস্ক অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটা আমরা জানি, কারণ এই মায়োকার্ডিয়াল ইনফেকশনের রিস্কটা বাড়ায় দেখেই রোভিকক্সিবটা ব্যান করা হয়েছিল। এটা বারবার আমরা পড়েছি, এটা এমসিকিউতে অনেকবার এসেছিল। COX-2 inhibitors at usual doses have no impact on platelet aggregation. তার মানে প্রশ্নটা কি ছিল? ডিক্রিজ প্লেটলেট ফাংশন, এটা ইউজুয়াল ডোজে ওরা করে না, তার মানে এটাও ফলস হবে। কারণ আমরা দেখেছি যে প্লেটলেটে থাকে COX-1 এনজাইম, প্লেটলেট জিআইটি তে আর কিডনিতে COX-1 থাকে মেইনলি। They do not inhibit COX-2 mediated prostacyclin synthesis. আমরা জানি prostacyclin কি করে, প্লেটলেট অ্যাগ্রিগেশনটাকে প্রিভেন্ট করে, আর থ্রম্বোক্সিন প্লেটলেট অ্যাগ্রিগেশন করে। তার মানে এখানে এই দুটো স্টেম ফলস হবে। শো অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি সিমিলার টু দ্যাট অফ ট্র্যাডিশনাল এনএসএআই, না, এদের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটিটা বেশি থাকে। কোলেস্টাইরামিন, এটাও রিপিট হয়েছে, আমরা পড়েছিলাম। কোলেস্টাইরামিন কোন ধরনের ড্রাগ? বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন, মানে এটা লিপিড লোয়ারিং একটা এজেন্ট, এটা ওয়াটার সলিবল না, দিস ফলস। মেটাবোলাইজড ইন লিভার, কোলেস্টাইরামিন অ্যাবজর্পশন হয় না, তার মানে মেটাবলিজম হওয়ার কোনো প্রশ্নই আসে না। এক্সক্রিটেড টোটালি ইন দ্য ফিসেস, এটা ট্রু, ফিসেস দিয়ে এক্সক্রিটেড হয়। ইন হাই ডোজেস ক্যান ইম্পেয়ার দি ইন্টেস্টিনাল অ্যাবজর্পশন অফ ফ্যাট সলিবল ভিটামিন, আমরা জানি যে ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্ব করার জন্য বাইল অ্যাসিড, কোলেস্টেরল এগুলোর প্রয়োজন হয়, এটা ট্রু। হাই ডোজে কোলেস্টাইরামিনটা ফ্যাট সলিবল ভিটামিনকে অ্যাবজর্পশন হতে দেয় না, ভিটামিন কে মেইনলি অ্যাবজর্পশনটা ইম্পেয়ার্ড হয়। ক্যান কজ ফ্ল্যাটুলেন্স, এটা ফ্ল্যাটুলেন্স করে, কারণ এটা কি করে, কিভাবে লিপিডটা কমায়, বাইল অ্যাসিডকে রিঅ্যাবজর্ব হতে দেয় না। প্রেফার্ড অ্যান্টিডোট ফর প্যারাসিটামল পয়জনিং, প্যারাসিটামল পয়জনিং এর অ্যান্টিডোট কোনটা এখানে পাঁচটার মধ্যে? বলো, পাঁচটার মধ্যে প্যারাসিটামল পয়জনিং আমরা কোনটা দেই, কোন অ্যান্টিডোটটা?
ম্যাম বি নাম্বারটা N-acetylcysteine। হুম, N-acetylcysteine। এই সিস্টিনের স্পেলিংটা একটু ভালো করে দেখবে, এটা তোমরা যখন পরীক্ষায় লেখো একটু ভুল হয়। N-acetylcysteine, এটা হলো প্যারাসিটামল পয়জনিং এর অ্যান্টিডোট। সিস্টিন শেষে INE থাকবে, ঠিক আছে। অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট অফ ওয়ারফারিন ইজ ইনক্রিজড বাই, কখন কখন বাড়বে, যখন আমি এর সাথে এমন একটা ড্রাগ দিব যেটা মেটাবোলাইজিং এনজাইমকে ইনহিবিট করে। মেট্রোনিডাজল, সিমিটিডিন, এগুলি। এই দুইটা ওয়ারফেরিনের মেটাবলিজমটাকে কমাবে, যার কারণে এর প্লাজমা কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, আমরা ইফেক্টটাও অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট বেশি পাবো, হেমোরেজ হবে। অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B12, এটা আগে পরীক্ষায় এসেছিল, এটা আমি পড়িয়েছি। কোন দুইটা হবে? দেখো এটা রিপিট হয়েছিল, আগেও ছিল। নেটওয়ার্ক কি, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। দেখো ডিঅক্সি অ্যাডেনোসাইল কোব্যালামিন আর মিথাইল কোব্যালামিন, এই দুটো হলো অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন B12 ইন হিউম্যানস। এটা আগে এসেছিল। মিথাইল কোব্যালামিন এন্ড মিথাইল কোব্যালামিন আর ডিঅক্সি অ্যাডেনোসাইল কোব্যালামিন, এই দুটো হলো ভিটামিন B12 এর অ্যাক্টিভ ফর্ম। আর আমরা জানি যে এটার মেইন সোর্স, ডায়েটারি সোর্সটা হলো মিটে থাকে। এই জন্য যারা স্ট্রিক্ট ভেগান, মানে শুধু ভেজিটেবল খায়, তাদের ক্ষেত্রে কি হয়, মেগালোব্লাস্টিক এনিমিয়া হয়, মেগালোব্লাস্টিক এনিমিয়া ডেভেলপ করে। তার মানে ডিঅক্সি অ্যাডেনোসাইল কোব্যালামিন আর মিথাইল কোব্যালামিন, এই দুটো হলো ভিটামিন B12 এর অ্যাক্টিভ ফর্ম। স্পেসিফিক অ্যান্টিডোট ফর বেনজোডাইজেপিনস পয়জনিং, এটা তো অ্যান্সার একটাই হবে, যে এই ছোট ছোট অ্যান্সার গুলি তাড়াতাড়ি করে ফিল আপ করে ফেলবে, যাতে পরে বড় স্টেম গুলি মন দিয়ে পড়ে অ্যান্সার করতে পারো। কোনটা হবে? খুব সহজ। ম্যাম ফ্লুমাজেনিন। হ্যাঁ, ফ্লুমাজেনিন। আর বারবিচুরেটসের অ্যান্টিডোটের নাম কি? বারবিচুরেটসের কোন অ্যান্টিডোট আছে? ম্যাম না, ওটার তো নাই। বেনজোডাইজেপিনসের না পড়ছিলাম যে শুধু ফ্লুমাজেনিল থাকবে। ওটাই ডিফারেন্স ছিল, যে বেনজোডায়াজেপিনস আর বারবিচুরেটসের, যে বেনজোডায়াজেপিনসের একটা স্পেসিফিক অ্যান্টিডোট আছে, সেটা হলো ফ্লুমাজেনিন। আর প্রালিডক্সিন কোন পয়জনিং এ দেয় বলো তো? কোন পয়জনিং এর অ্যান্টিডোট হলো প্রালিডক্সিন? ম্যাম ওপিসি পয়জনিং। হ্যাঁ, ওটা অনেক স্যাররা প্রেফার করে যে তুমি অ্যান্টিডোট বললে প্রালিডক্সিন বলবে।
অ্যাট্রোপিনকে অনেকে অ্যান্টিডোট মানতে চায় না, বলে যে এটা অ্যান্টাগনিস্ট, এটা অ্যাসিটাইলকোলিনের ইফেক্টটাকে অ্যান্টাগোনাইজ করবে, কিন্তু মেইন অ্যান্টিডোটের কাজ করবে প্রালিডক্সিন, কোলিন এস্টারেজ এনজাইমটাকে যে রিজেনারেট করতে হেল্প করবে প্রালিডক্সিন। আর ন্যালোক্সেন হলো, ন্যালোক্সেন কোন পয়জনিং এ দেই আমরা? ন্যালোক্সন এটা কি অপয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট না? মরফিন পয়জনিং এ দেই। অল অফ দ্য ফলোইং আর সাইড ইফেক্ট অফ স্টেরয়েড। এটা খুব সহজ, স্টেরয়েড কখনোই হাইপোগ্লাইসেমিয়া করবে না, লং টাইম দিলে অস্টিওপোরোসিস করবে, ফ্র্যাজাইল স্কিন করবে, আর গ্রোথ রিটার্ডেশন করবে। আর এই দুটার অপোজিট করে, হাইপারগ্লাইসেমিয়া করে, হাইপারটেনশন করে। মেল গাইনোকোমেশিয়া কে কে করে? স্পাইরোনোল্যাকটন করবে আর সেমিটিডিন করবে। এই দুটা ড্রাগ, ক্লোমিফেন, টেস্টোস্টেরন, ট্যামক্সিফেন। ট্যামক্সিফেন কোন গ্রুপের ড্রাগ? ক্লোমিফেনটা কখন ব্যবহার করা হয়? এটা এটা একটা ইস্ট্রোজেন অ্যান্টাগনিস্ট নাকি অ্যাগনিস্ট? এটা দেখবে। ক্লোমিফেন সাইট্রেট কখন ব্যবহার করা হয়? একবার শর্ট নোটে এসেছিল ক্লোমিফেন সাইট্রেট, মনে আছে কারো? এখানে অ্যান্সার হবে স্পাইরোনোল্যাকটন আর সেমিটিডিন। এই দুটা মেল গাইনোকোমেশিয়া করে, ডিগক্সিনও করে। আবার মেল পেশেন্টকে ইস্ট্রোজেন দিলে ওদেরও মেল গাইনোকোমেশিয়া হবে। ক্লোমিফেন কোন গ্রুপের ড্রাগ এটা দেখবে, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। সেন্ট্রাল ডোপামিনার্জিক রিসেপ্টর ব্লকেড। ডোপামিন রিসেপ্টর ব্লক করলে মুড ইলিভেশন হবে না, ইমোশনাল কোয়াইটেনিং মানে একটু শান্ত। মেইনলি ডোপামিন, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন এগুলি কি করে? আমাদের মুড, তারপর ডিপ্রেশন এগুলির সাথে রিলেটেড। তো আমি যদি রিসেপ্টরটাকে ব্লক করে দেই, মুড ইলিভেশন হবে না। এটা একটা মানে বলে যে রিওয়ার্ডিং নিউরোট্রান্সমিটার, বলে যে আমাদের বডিতে খুশির অনুভূতি করে, মানে রিওয়ার্ড, কোনো ভালো কাজ করলে যেরকম কেউ ভালো কিছু বললে ভালো লাগে ওরকম। ইমোশনাল কোয়াইটেনিং করবে, আর কি করবে? লস অফ আনকন্ডিশনাল রিফ্লেক্ট করবে না। গাইনোকোমেশিয়া কি করবে? ডোপামিন কি করে? প্রোল্যাকটিনটাকে, ডোপামিন আর প্রোল্যাকটিনের রিলেশনটা কেমন? ডোপামিন কি প্রোল্যাকটিন সিক্রেশনকে কমায় নাকি বাড়ায়? প্রোল্যাকটিন আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, এটা আমরা অনেকবার পড়েছি। বলো, আমরা যখনই অ্যান্টিসাইকোটিক ড্রাগ করি, ক্লোরপ্রোমাজিন, তখন পড়েছি। প্রোল্যাকটিন আর ডোপামিনের রিলেশন কি? কি করে? ধরো একটা মানে বেবি ডেলিভারি হওয়ার পর যদি মিল্ক ইজেকশন না হয়, অনেক সময় মাকে কি খেতে দেয়? ডমপেরিডন খেতে দেয়, দেখবে দুটা করে ডমপেরিডন খেতে দেয়। ডমপেরিডন আমরা জানি কি, এটাও কিন্তু ডোপামিন ব্লকার। তার মানে নর্মালি ডোপামিনটা প্রোল্যাকটিনটাকে ইনহিবিট করে রাখে, এই জন্য আমরা ডোপামিন ব্লকার দেই, ডোপামিন অ্যান্টাগনিস্ট দেই, যাতে ডোপামিন প্রোল্যাকটিনকে ইনহিবিট করতে না পারে। প্রোল্যাকটিন সিক্রেশন হবে, মায়ের কি হবে? মানে মিল্ক সিক্রেশন শুরু হবে। ডোপামিন হলো প্রোল্যাকটিনের একটা রেগুলেটর, প্রোল্যাকটিনকে ইনহিবিট করে রাখে নর্মালি। আর ডোপামিন যদি ব্লকার দেয়, প্রোল্যাকটিন বেড়ে যায়, তখন কি হয়? মেলে গাইনোকোমেশিয়া হয়, ফিমেলে গ্যালাক্টোরিয়া হয়। তার মানে এখানে দুইটা স্টেম ট্রু হবে, ইমোশনাল কোয়াইটেনিং আর গাইনোকোমেশিয়া। এক্সট্রা পিরামিডাল মোটর ডিস্টারবেন্স, এটা তো মেইনলি হবে এক্সট্রা পিরামিডাল মোটর ডিস্টারবেন্স কি হবে? এটাও হবে, কারণ ডোপামিনটা কি করে? অ্যাসিটাইল কোলিনের
কনসেন্ট্রেশনটাকে রেগুলেট করে। ডোপামিন আর অ্যাসিটাইলকোলিনের একটা যখন ব্যালেন্স থাকে তখনই নর্মাল মোটর ফাংশন গুলি হয় আমাদের, নয়তো কি হয়, ডোপামিন কমে গেলে পার্কিনসন ডিজিজ হয়, আবার ডোপামিন বেড়ে গেলে সাইকোসিস হয়। এখানে তিনটে স্টেম ট্রু হবে, ইমোশনাল কোয়াইটেনিং, গাইনোকোমেশিয়া আর এক্সট্রা পিরামিডাল মোটর ডিস্টারবেন্স। তোমরা এটা মনে রাখবে যে অ্যান্টি সাইকোটিক ড্রাগগুলি ডোপামিন রিসেপ্টর ব্লকার, ওর ইফেক্ট গুলি মনে রাখবে, তাহলে এটা অ্যান্সার করতে তোমাদের সুবিধা হবে। ম্যাম কুইনাইন, হ্যাঁ বলো। ম্যাম এই যে মানে ক্লোমিফেন এটা হচ্ছে একটা অ্যান্টি ইস্ট্রোজেন ড্রাগস। হ্যাঁ, আমরা এটা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ হিসেবে ব্যবহার করি, কারণ ইস্ট্রোজেন যদি বডিতে বেশি থাকে এলএস সার্চ হয় না। লুটিনাইজিং হরমোনটা সার্চ হলে আমরা জানি যে অনেক বেশি লুটিনাইজিং হরমোন যখন সিক্রেট হয় তখন আমাদের ওভুলেশন হয়, মানে একটা ওভারিয়ান ফলিকল ম্যাচিউর হয়ে ওভাম রিলিজ হয়। যখন ইস্ট্রোজেনের পরিমাণটা বডিতে বেশি থাকে এলএস সার্চটা হতে পারে না, নেগেটিভ ফিডব্যাক দেয় অ্যান্টিওপিটিউটারি। এই জন্য আমরা ক্লোমিফেন সাইটেট দিয়ে এই ইস্ট্রোজেনটাকে ব্লক করে রাখি, যার কারণে অ্যান্টিওপিটিউটারির এই নেগেটিভ ফিডব্যাকটা বন্ধ হয়ে যায়, এলএস সার্চ হয়, ওভুলেশন হয়। এটা তো খুব কমনলি ইউজড একটা ড্রাগ। দেখবে যে কনসিভ করতে পারছে না এরকম ফিমেলকে ক্লোমিফেন সাইটেট খেতে দেয়, মেনস্ট্রুয়েশনের সেকেন্ড ডে থেকে শুরু করে প্রতি সাইকেলে খেতে দেয়, ডোজ আস্তে আস্তে বাড়ে। এর একটা সাইড এফেক্ট হলো যে এটাতে কি হয়, ওভারিয়ান সিস্ট হয়, যেহেতু এটা ওভারিয়ান ফলিকলকে স্টিমুলেট করে এলএসজে। এটা হলো একটা ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, এটা বললাম কারণ এটা একবার তোমাদের শর্ট নোটে এসেছিল, ক্লোমিফেন সাইট্রেট। Quinine. The alkaloid quinine was purified from the cinchona bark in 1820. এটা ট্রু হবে। হাফ লাইফ অফ কুইনাইন ইজ লঙ্গার। হ্যাঁ দেখো, half life of quinine is longer in those patients with severe malaria, 18 hour, আর নর্মালি হেনরি কন্ট্রোলে আমি দিলে 11 hour। তার মানে কি এটা ভালো ইফেক্ট, সিভিয়ার ম্যালেরিয়ার পেশেন্টদের হাফ লাইফটা বেশি থাকে, আমরা ইফেক্টটা বেশি পাই, ডোজিংটা কম দিলেও হয়। 18 আর 11, তার মানে এটা ট্রু। কুইনাইন কি গ্যামেটোসিডাল? এটা আমি একটু কনফিউজ, এটা তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, কুইনাইন কি গ্যামেটোসিডাল হিসেবে ব্যবহার করা হয়? এই স্টেমটা তোমরা দেখে আমাকে নেক্সট ক্লাসে জানাবে। Can be given concurrently with mefloquine, rises plasma level of warfarin and digoxin. আমরা জানি কি করে, এটা ডিস্ট্রিবিউশন লেভেলে ইন্টারঅ্যাকশন করে। কুইনাইনটা কি করে, ওয়ারফেরিন আর ডিগক্সিনকে তাদের ডিস্ট্রিবিউশন, যেখানে ওরা ডিস্ট্রিবিউটেড হয় ওখান থেকে ডিসপ্লেস করে দেয়, যার কারণে প্লাজমার লেভেলটা বেড়ে যায়। আর গ্যামেটোসিডাল কিনা এটা ম্যাম হ্যাঁ বলো। ম্যাম কুইনাইনটা এই যে গ্যামেটোসিডাল। এটা ট্রু হবে, আচ্ছা ঠিক আছে, তাহলে গ্যামেটোসিডাল এই স্টেমটাও ট্রু হবে। আর গ্যামেটোসিডাল কি ছিল, প্রিমাকুইন ছিল মনে হয় না? ম্যাম এক্ষেত্রে মনে হয় হবে না, কারণ এখানে আছে যে কুইনাইন এন্ড হ্যাঁ কুইনিডিন ইন প্লাজমোডিয়াম ভাইভেক্স এন্ড প্লাজমোডিয়াম ওভালি, মানে এখানে তো দিছে ফ্যালসিপেরাম, মানে হ্যাঁ, ফ্যালসিপেরামের ক্ষেত্রে মনে হয় না। তাহলে এটা ফলস হবে, কুইনাইন ভাইভেক্স আর ওভালিতে গ্যামেটোসিডাল। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখে তোমাদের ক্লাস আছে তাই না? আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, আর 4টা আছে, শেষ করে দিলে। এটা তো সহজ, H2 রিসেপ্টর ব্লকার, রেনিটিডিন, ফ্যামোটিডিন, নিজাটিডিন, সেমিটিডিন, লোরাটিডিন ছাড়া বাকি সব ট্রু।
Autotoxicity of aminoglycoside is increased with concurrent use of following drugs. Furosemide দিলে বাড়ে, সিসপ্লাটিন দিলে আর ভ্যানকোমাইসিন দিলে। এই তিনটা ড্রাগের সাথে তুমি যদি অ্যামাইনোগ্লাইকোসাইড দাও, এটা অটোটক্সিসিটি করে। এমনিতে নরমালি যে অ্যামাইনোগ্লাইকোসাইড নিজে অটোটক্সিসিটি করে, ওটা কি রিভার্সিবল নাকি ইরিভার্সিবল? রিভার্সিবল। না, রিভার্সিবল হলো নেফ্রোটক্সিসিটিটা, আর অ্যামাইনোগ্লাইকোসাইড যে অটোটক্সিসিটি করে ওটা ইরিভার্সিবল। ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক কোনগুলি এখানে? সেফালোস্পোরিন, ব্যাকটেরিওসিডাল, নাইট্রোফিউরান্টয়েন, এটা হলো কুইনোনোলস গ্রুপের, এটাও ব্যাকটেরিওসিডাল। কুইনোনোলস এটা ব্যাকটেরিওসিডাল। পলিস্টিন, পলিস্টিন কি ড্যাপসন ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে নাইট্রোফিউরান্টয়েন ট্রু, কুইনোনোলস ট্রু, আর সেফালোস্পোরিন এই তিনটা ট্রু। ড্যাপসন কাজ করে ফলিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করার মাধ্যমে। প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস এর মতো এটা ব্যাকটেরিওস্ট্যাটিক। কোলেস্টিন। কলিস্টিন ব্যাকটেরিওসিডাল। তার মানে এখানে ট্রু হবে সবগুলি ড্যাপসন ছাড়া, ড্যাপসনটা ব্যাকটেরিওস্ট্যাটিক। পলিস্টিনটা সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করে দেয়, এজন্য আমরা জানি যে যেগুলি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর সেগুলি হলো ব্যাকটেরিওস্ট্যাটিক, অ্যামাইনোগ্লাইকোসাইড ছাড়া, এটা তো এক্সেপশন। আর যেগুলি সেল ওয়াল সিনথেসিস বা সেল মেমব্রেনকে ডিস্ট্রয় করে ওগুলি হলো ব্যাকটেরিওসিডাল। এটাও অনেকবার এসেছে, মেথিসিলিন রেজিস্ট্যান্স স্ট্যাফ অরিয়াস কি দেই? ভ্যানকোমাইসিন দেই, ফুসিডিক অ্যাসিড দেই। মেথিসিলিন হলো একটা পেনিসিলিন। দেখা যায় যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসটা এই মেথিসিলিনের রেজিস্ট্যান্স শো করে। এমআরসিএ বলে এটাকে, এমআরএসএ ব্যাকটেরিয়া, অনেক সময় সংক্ষেপে এমআরএসএ লেখে অ্যাব্রিভিয়েশন। এটাকে ট্রিট করা হয় ভ্যানকোমাইসিন আর ফুসিডিক অ্যাসিড দিয়ে। দেখা যায় যে রিফাম্পিসিনটাও কাজ করে। তার মানে এখানে এই তিনটা সিস্টেম প্রুভ হবে, ভ্যানকোমাইসিন, রিফাম্পিসিন আর ফুসিডিক অ্যাসিড। আচ্ছা, আমি তোমাদেরকে নভেম্বর মানে 2019, 18 আর 17 নভেম্বর আর মে এই প্রশ্নগুলি সলভ করে দিয়েছি। নেক্সট ক্লাস থেকে কি তোমরা কোন টপিকসটা পড়লে তোমাদের সুবিধা হবে রিভিউ ক্লাসে? আমি কি এসএকিউ গুলি রিভিশন ক্লাস নিয়েছিলাম প্রথমে, ওগুলি রিভিউ করব নাকি কোনো টপিকস ধরে পড়াবো? প্রফের কোশ্চেন পড়াবো নাকি টপিকস কোনো তোমরা সিলেক্ট করে বললে আমি ওই যেগুলিতে তোমাদের সমস্যা আছে? প্রফের কোশ্চেন ওটা কিন্তু আমি প্রথমে পড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রফের এসএকিউ কোশ্চেন গুলি লিখবো। আর তোমরা পড়া শুরু করো, যেহেতু ফাইনাল প্রফের ডেট দিয়ে দিয়েছে, হয়তো নভেম্বরে থার্ড প্রফের ডেটও দিয়ে দিতে পারে।